আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের ইতিহাস এমন একটা বিষয় যা আমাদের অনার্সের প্রতিটি বর্ষে রয়েছে, কিন্তু আমরা প্রতিবারই পরীক্ষার সময় হতাশ হয়ে যাই কিভাবে লিখলে আমাদের ভালো রেজাল্ট করতে পারবো এই প্রশ্নটা নিয়ে। তাই আজকে তোমাদের এই প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আশা করছি সকলেরই বুঝতে সুবিধা হবে। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ে আমাদের যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে অবশ্যই প্রথমে আমাদের মাথায় রাখতে হবে বাংলা সাহিত্যের ইতিহাস বাক্যটির অর্থ কী দাঁড়ায় সেটার দিকে। তাহলে চলো আমরা দেখি বাংলা সাহিত্যের ইতিহাস এর অর্থ কী। প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি সাহিত্যিকরা যা লিখেছেন, এক নম্বরে আছে সাহিত্যিকরা যা লিখেছেন, অর্থাৎ আমাদের কবি সাহিত্যিকরা যা লিখেছেন, যেমন উপন্যাস, কবিতা, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি। 2 নাম্বার হলো সাহিত্যিকদের অবদান, অর্থাৎ সাহিত্যের কোন কোন বিষয়ে আমাদের সাহিত্যিকদের অবদান রয়েছে এই বিষয়গুলো আমাদের উল্লেখ করতে হবে। যেমন কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সাহিত্যের প্রত্যেকটা অংশেই তার অবদান রেখে গেছেন। যেমন তিনি উপন্যাস লিখেছেন, তেমনই তিনি ছোট গল্প লিখে জনপ্রিয় হয়েছেন, এবং সেরকমই তিনি আবার কি লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, আবার তিনি কবিতাও লিখেছেন। তাই আমরা যদি এভাবে লিখতে পারি অবশ্যই ফুল মার্কস পাবো ইনশাআল্লাহ। এবার আমরা অনার্স চতুর্থ বর্ষে আমাদের কোন অংশটুকু আছে সেটা আগে আমাদের জানতে হবে। আমাদের 1947 পরবর্তী যে সকল সাহিত্য রচিত হয়েছে সেগুলোই কিন্তু একমাত্র বিষয় থাকবে আমাদের অনার্স চতুর্থ বর্ষের জন্য। সিলেবাস অনুযায়ী যদি আমরা দেখি তাহলে উপন্যাস পর্বের মধ্যে শওকত ওসমান আমাদের অন্যতম একজন ঔপন্যাসিক, তার সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। একজন কবি সম্পর্কে আলোচনা করলে কিন্তু তোমরা সব কবি সম্পর্কে কীভাবে লিখতে হবে তার একটা ধারণা পেয়ে যাবে। তাহলে আমরা প্রথমে দেখব শওকত ওসমানের জন্ম, মৃত্যু এবং তিনি কি নামে পরিচিত এবং তার ছদ্মনাম কি। প্রথমত তার জন্ম মৃত্যু সাল সবসময় আমাদের প্রশ্নের প্রথম অংশে লিখতে হবে। এরপর তার যদি কোনো উপাধি থাকে তাহলে সেটাও তোমরা একসাথে অ্যাড করতে পারো। এখানে আমরা দেখতে পাচ্ছি শওকত ওসমানের জন্মমৃত্যু হচ্ছে 1917 এবং 1998। এরপর তিনি একজন কথা সাহিত্যিক নামে কিন্তু পরিচিত। তার প্রকৃত নাম কিন্তু শেখ আজিজুর রহমান। শওকত ওসমান হচ্ছে তার ছদ্মনাম। আমরা কিন্তু অনেক বড় একটা তথ্য পেয়ে গেছি আমাদের লেখক সম্পর্কে। এই জিনিসটা যদি আমরা প্রথমেই প্রশ্নের ভূমিকা অংশে লিখে দিতে পারি তাহলে স্যারের একটা তোমার প্রতি পজিটিভ দিক তৈরি হবে যে এই ছাত্রটা অবশ্যই ভেতর থেকে কবি সম্পর্কে কিছু লিখেছেন, তিনি খুশি হয়ে যাবেন। এরপর আসি আমরা শওকত ওসমানের বিভিন্ন উপন্যাস সম্পর্কে। আমরা কিন্তু এখন উপন্যাস পর্বে আছি, তার জন্য কিন্তু আমরা শওকত ওসমানের বিভিন্ন সাহিত্য, সে উপন্যাস পর্বে কি কি লিখেছেন সেগুলো আমাদের জানতে হবে। এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি জননী, এরপর আছে কৃতদাসীর হাসি, জাহান্নাম হইতে বিদায়, ন্যাকড়ে অরণ্য, 2 সৈনিক, জলাঙ্গি। জননী উপন্যাসটি নিয়ে আমরা এখন সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমে আমরা এর চরিত্রগুলো সম্পর্কে পরিচিত হয়নি। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলেন দরিয়া বিবি এবং আজহার খাঁ হলেন তার স্বামী। এরপর তার সন্তান হলেন মোনাদির। মোনাদির হলো তার আগের পক্ষের অর্থাৎ প্রথম স্বামীর সন্তান। উপন্যাসটিতে ভিলেন চরিত্র হিসেবে আমরা ইয়াকুব চরিত্রটিকে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমি জননী উপন্যাসটি সম্পর্কে সংক্ষিপ্ত তোমাদেরকে ধারণা দিয়ে দিব। আশা করছি এতটুকুতেই তোমরা উপন্যাসটি সম্পর্কে ধারণা পেয়ে যাবে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র দরিয়া বিবি সন্তানের মঙ্গল ও নিরাপত্তার জন্য একজন মা যে কোনো পথ অবলম্বন করতে পারে সে কথাই কিন্তু শওকত ওসমান তার এই উপন্যাসটির মাধ্যমে দেখিয়েছেন। সংসার পলাতক, নিরুদ্দেশ স্বামী আজহার খাঁর অবর্তমানে সন্তান মোনাদিরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ধনাঢ্য ইয়াকুবের শয্যাসঙ্গিনী হয় দরিয়া বিবি, শুধুমাত্র তার সন্তান মোনাদিরকে টাকা পাঠানোর জন্য। এর ফলে দরিয়া বিবি তার মর্যাদা হারায় মোনাদিরের কাছে, কারণ মোনাদির একদিন দেখতে পেয়ে যায় তার মা ইয়াকুবের শয্যাসঙ্গিনী হিসেবে বিছানারত রয়েছেন, যার কারণে মোনাদির তার মায়ের উপর রাগ করে তাকে ছেড়ে একেবারে চলে যায় এবং ইয়াকুবের ঔরসে এদিকে দরিয়া বিবির গর্ভে তার সন্তান চলে আসে।
এই গর্ভস্থ সন্তানটিকে দরিয়া বিবি বিভিন্নভাবে লুকানোর চেষ্টা করেছিলেন, কারণ একমাত্র পাড়া প্রতিবেশীদের বিভিন্ন ধরনের খারাপ কথার, খারাপ মন্তব্যের শিকার হতে হবে বলে। এমনকি তিনি একমাত্র একাকী সেই সন্তানটিকে একা হাতে নিজে ধাই এবং নিজে মা হিসেবে বাচ্চাটিকে জন্ম দিয়েছিলেন। জন্ম দেওয়ার পরে তিনি আত্মহত্যা করেন। এখানেই দরিয়া বিবি তার সন্তানের প্রতি আদর্শ জননীর দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। এই উপন্যাসটির মাধ্যমে লেখক আমাদেরকে দেখিয়েছেন যে একজন মা কতটা দায়িত্ববান এবং মমতা সিগ্ধ হলে তার সন্তানকে 10 মাস ধরে নিজের কাছে লুকিয়ে রাখে, মিথ্যে কথা বলে এবং নিজে একা ধাত্রী এবং নিজে একা মা হিসেবে সেই সন্তানটি জন্ম দেয়, মানুষের মুখের খারাপ কথার আড়ালে, এবং সে নিজের দায়িত্ব সম্পূর্ণ করেই কিন্তু আত্মহত্যা করেন। আর অন্যদিকে তিনি তার সন্তান মোনাদিরের খরচ চালানোর জন্য শুধুমাত্র ইয়াকুবের সাথে শয্যাসঙ্গিনী হয়। এখানে গল্পটি আমাদের শেষ হয়ে যায়। আমাদের জননী উপন্যাস থেকে যেই সকল প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট, আমি সবগুলো প্রশ্নই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমার মনে হয় এই প্রশ্নগুলো তোমরা দেখলে অবশ্যই পরীক্ষার মধ্যে যে কোনো একটা না একটা তোমাদের কমন চলে আসবে এবং সুন্দরভাবে আনসার করতে পারবে। প্রথমে আসছে আমাদের শওকত ওসমানের উপন্যাসে মুক্তিযুদ্ধের প্রতিফলন ঘটেছে, আলোচনা করো। এরকম একটা প্রশ্ন আসতেই পারে, স্বাভাবিক। এবং এরপরে 2 নম্বরে আছে বাংলাদেশের উপন্যাসে শওকত ওসমানের অবদান। এটা মাস্ট বি, প্রায় পরীক্ষায় কিন্তু এসে থাকে। তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নটা তোমরা দেখতে পাবে। এরপর আছে শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের সংক্ষিপ্ত আলোচনা করো। আরেকটি প্রশ্ন আছে শওকত ওসমানের জননী উপন্যাসের দরিয়া বিবি চরিত্র বর্ণনা করে। এই কয়েকটা প্রশ্ন দেখলে আশা রাখছি তোমাদের এই উপন্যাস থেকে অবশ্যই একটা না একটা প্রশ্ন চলে আসবে এবং শওকত ওসমান সম্পর্কে মাস্ট বি একটা প্রশ্ন এবছর আসতেই পারে। এবার আসি আমরা, এখানে একটা প্রশ্ন আছে যে শওকত ওসমানের উপন্যাসে মুক্তিযুদ্ধের প্রতিফলন ঘটেছে, আলোচনা করো। এই প্রশ্নের উত্তর লিখতে হলে আমাদের আরও কয়েকটি উপন্যাস সম্পর্কে জানতে হবে, হালকা ধারণা নিয়ে রাখতে হবে। তাহলে আমরা চলে যাই মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের মধ্যে আরেকটি আছে জাহান্নাম হইতে বিদায়। শওকত ওসমানের জাহান্নাম হইতে বিদায় এটি বহুল পঠিত একটি উপন্যাস। এতে কিন্তু মুক্তিযুদ্ধের কাহিনী বর্ণনা করা হয়েছে। এটি তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রচনা করেছেন। এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় হলো পশ্চিমা সামরিক বাহিনী বাংলাদেশের উপর যে ধরনের অমানবিক নির্যাতন, নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছিল তার কথাই কিন্তু লেখক এখানে তুলে ধরেছেন। পাক হানাদার বাহিনী কর্তৃক বর্বরতার চিত্র এই উপন্যাসটিতে বর্ণনা করা হয়েছে। এদেশের মানুষের উপর পাকিস্তানি স্বৈরশাসকরা অত্যাচার নির্যাতন চালিয়েছিল তা লেখক খুব কাছ থেকে দেখেছিলেন বলে তারই বর্ণনা দিতে গিয়ে জাহান্নামের প্রতীকে তিনি পাক হানাদার বাহিনী কবলিত বাংলাদেশকে দেখেছেন। তাই তিনি বাংলাদেশকে জমালয় হিসেবে আখ্যায়িত করেছিলেন এই উপন্যাসটির মাধ্যমে। এটি বাংলাদেশের একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস যা শওকত ওসমান লিখে গেছেন। এরপর আছে 4 নাম্বার আমাদের নেকড়ে অরণ্য উপন্যাসটি। এখানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী কর্তৃক এদেশের মা বোনদের যে ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছিল তার একটি বাস্তব দলিল তৈরি করা হয়েছে। এদেশের মা বোনেরা পাকিস্তানি সৈনিকদের ধর্ষণের শিকারে পরিণত হয়েছিল সেই যুদ্ধকালীন সময়ে। আর সেই লজ্জার কথা চিন্তা করে অবশেষে সেই ধর্ষিত মায়েরা বোনেরা আত্মহত্যা করেছিল, যা নেকড়ে অরণ্য উপন্যাসিক দেখিয়েছেন। এরপর আমরা 2 সৈনিক উপন্যাসে দেখতে পাই পাক হানাদার বাহিনীর প্রতি আনুগত্য থাকা সত্ত্বেও মখদুম মৃধা তার 2 কন্যাকে রক্ষা করতে পারেনি। তারা পাকিস্তানি সৈনিকদের ধর্ষণের শিকার হয় আর এতে পিতা মখদুম মৃধা আত্মহত্যা করে। 2 সৈনিক উপন্যাসে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের বর্বরতার চিত্র দেখিয়েছেন লেখক এবং তার সঙ্গে দেখিয়েছেন মখদুম মৃধা ছিলেন সেই পাক হানাদার বাহিনীরই দোসর। তাদের দোসর হওয়া সত্ত্বেও তার মেয়েরা পাক হানাদার বাহিনীর নৃশংসতা থেকে মুক্তি পায়নি, তাদেরকে তারা ধর্ষিত করেই ছেড়েছে।
এরপর আসি আমরা জলাঙ্গি উপন্যাসটিতে। জলাঙ্গি উপন্যাসে ঔপন্যাসিক মুক্তিযুদ্ধের সময় এদেশের ভীরু ও কাপুরুষ মুক্তিযোদ্ধাদের চিত্র দেখিয়েছেন। জলাঙ্গি উপন্যাসে শওকত ওসমান মুক্তিযুদ্ধের রক্তিক আবেগ রূপায়ণের প্রশ্নে আন্তরিক এবং অনেকাংশে সাফল্যস্পর্শী। কারণ এখানে দেখা যায় ভীরু মুক্তিযোদ্ধার কাছে যুদ্ধের চেয়ে প্রেম বড় হয়ে উঠতে, আর এই জন্যই রাজাকারদের হাতে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তাহলে আমরা উপন্যাসগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে নিব পরীক্ষায় যাওয়ার আগে। আমি এখানে তোমাদেরকে সামান্য সংক্ষিপ্তভাবে ধারণা দিয়েছি। আশা রাখছি তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে সুবিধা হবে। এখানে আমি শুধুমাত্র শওকত ওসমান সম্পর্কে আলোচনা করেছি। আমি প্রথমেও বলেছি একজন লেখক সম্পর্কে যদি তোমরা কিভাবে লিখবা সেই জিনিসটা ধরে নিতে পারো, তাহলে অবশ্যই প্রতিটি লেখক সম্পর্কে তোমরা খুব ভালো মতো আনসার করে দিতে পারবে। এখানে আমি শওকত ওসমান সম্পর্কে আলোচনা করেছি। তোমরা চাইলে আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কেও এভাবেই পড়ে নিতে পারো। তার লেখা কয়েকটি উপন্যাসের সাথে তাদের সাথে তোমরা এগুলো বইগুলো যদি তোমাদের না থেকে থাকে এগুলো তোমরা গুগলে সার্চ দিয়ে এগুলো সম্পর্কে ছোট ছোট ধারণা নিলে তাহলে অবশ্যই তোমাদের একটা সুন্দর প্রস্তুতি হয়ে যাবে বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে। এখনও যারা তোমরা পড়া শুরু করোনি অবশ্যই তোমরা পড়তে বসে যাও, সময় কিন্তু আর বেশি নেই। ভালোভাবেই আর একটা বিষয়, তোমাদের কিন্তু সাজেশন অনেকেই খুঁজে থাকে। সাজেশন বলতে কি, তোমরা হচ্ছে বিগত সালে প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করে থাকো তাহলে অবশ্যই তোমাদের ওইখান থেকেই ঘুরে ফিরে প্রশ্ন চলে আসবে। কারণ বিগত সালে প্রশ্নগুলোতে এমনভাবে প্রশ্ন দেওয়া থাকে যার একটা প্রশ্ন থেকে তোমরা 10টা প্রশ্নের আনসার অবশ্যই লিখতে পারবে। আর এটা ছাড়া যদি আরেকটা জিনিস তোমরা নোটিস করো যে একটা কবি সম্পর্কে যে প্রশ্নটা আসে সেই কবি সম্পর্কে যতগুলো তথ্য দেওয়া থাকে একটা প্রশ্নের মধ্যে, সেই প্রশ্নটা যদি তোমরা একবার পড়তে পারো তাহলে অন্য একটি প্রশ্ন কীরকম হতে পারে সেটা সম্পর্কেও তোমাদের ধারণা তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের উপন্যাস সম্পর্কে এখানে আজকে আমাদের ক্লাসটা শেষ করছি। আশা রাখছি তোমাদের উপকৃত হবে। আসসালামু আলাইকুম।